আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ৬০। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রূপ রসিক সুরে জিজ্ঞেস করে ওঠে, জয় আমিরকে মৃত্যুদণ্ড দিতে পারবো না, তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকায়। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেব গেল, আর হামজা পাটোয়ারির হিসেবটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধ পঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না রূপ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশেহারা বুড়ো শেয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এইখানে আইসো কেন? হুমকি দিতে? আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাইলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু করছে? রাবেয়ার কথাগুলো একদৃষ্টে চেয়ে থেকে শুনল জয়, তারপর একটু হেসে পড়ল। ওর কি করার কথা? ওরে শালা, আমারে যাতে গলা টলা টিপে জয় বাংলা করে দেয় সেই বুদ্ধিশুদ্ধি দিছেন নাকি গতরাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বলেন, তার দরকার পড়বেন না। আল্লাহ বিচারক, আমার আল্লাহ আছে, উনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, হুম হুম, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়। আজ তুমি ভালো অবস্থায় আসো, কে বলতে পারে কালকে এই অবস্থায় থাকবা? এইরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আজ নাই। জয় মাথা নুইয়ে হেসে ফেলল, আমি স্বয়ং জীবিত এক বদদোয়া, আমার ওপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এখানে আমারে ভয় দেখাইতে আসছো, যাতে অন্তুরে দুর্বল করতে পারো? এক আমি তো আসি যারে জিম্মি করবা, আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে, মেরে ফেলো আমারে। আমি সেই হতভাগী দুর্বল মা, যে তার দুই বেটা বেটির তোমাদের মতো রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারি নাই। এখন আবার জিন্দা আসি অন্তুর দুর্বলতা হওয়ার জন্যে। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তুর আর কোনো দুর্বলতা না থাক, মারো। টসটসে গরম নোনা জলে গাল ভিজে উঠল রাবেয়ার। জয়ের ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবেয়া। মারো, মারো না। অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে? যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলা ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তার বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতন অভাগীর বাঁচার হক নাই আল্লাহর জমিনে। অন্তরও আমি বলতাম, এত তেজি হোস না, মেয়ে মানুষের এমন হইতে নাই। শোনেনি আমার কথা, ওর বাপের মতন বেপরোয়া হইল। আজ মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে, আমি অন্তর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো, ওর কেউ নাই, আমি থাকলে আরো মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়া হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাইতে চাইছিল, আমার সেই সাধ্যি নাই। আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো জয়? আমি মা ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাবার জন্যে। আমার অন্তু কিচ্ছু পায় নাই কোনোদিন, কিছু চাইতোই না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল, তারে জাহান নামে দিছি আমি। আমার হাত বান্ধা, কিচ্ছু বলবার সাথে নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্যাগার বের করে ধরে হাসে। এই নেন, আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি। রাবেয়া চোখ দুটো বুজে ছিটকে উঠল। খবরদার, ওই জিনিস আমার কাছে আনবা না, দূরে সরাও। কেন মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবেয়া কান্না ভেজা চোখে মলিন হাসেন, তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কে গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমার ছেলেরে মারছো, আমিও যদি সেই একই পাপ করি, আমার তোমার মধ্যে তফাৎ কি থাকলো? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতে ভালো মানাই। তোমার তো দরদের লোক নাই, তাই তুমিই পারবা কারো দরদের জিনিস ছিনাইয়া নিতে। আমার হাত দুর্বল গো জয়।
জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতন ভাবে না। শি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না। এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁয়ো না তোমার হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় একদৃষ্টে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন, আগে আমাকে। এখন ছাড়ো, তুমি ছুঁয়ো না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারবে না, তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মোছেন। জয় জিজ্ঞেস করে, সব মায়েদের জন্যই কি ছেলেদের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবা না মার দরদ। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মার দরদ বোঝে সে কোনো মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে ওভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমি অন্তিকের মতন ওরম রক্তাক্ত হয়ে পথে প্রান্তের পরে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে। জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনির জন্য কাঁদতে নেই। জয় হাসে, আপনি একদিন আমাকে মা ডাকতে বলেছিলেন আমাকে। ওসব কথার কথা ছিল, তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানদের জন্য কেউ কাঁদে না। আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্তও ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলের না, জয়া আমির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সে ছিল একমাত্র নারী যে জয়া আমিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার ওপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়া হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে আলগোসে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, চাও তোমার অন্তিকের একটা মেয়ে হবে, ঠিক তোমার মেয়ের মতো। কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য। খবরদার, আজ আসি, আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হো হো করে। তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যায়। চোখ মেরে গা ঝেড়ে উঠে দাঁড়ায় জয়, আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে। ভাবি, আপনার মেয়ে হলে নাম রাইখেন হুমারিয়া। একটা সতর্কবার্তা দেই আগেই, এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবেন আবার, আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজায় দুমদুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে উঠল, তরু, তরু, তরু। থেমে গেল জয় আমির। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরু হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেট খাবার বেড়ে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশ ওপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে জড়ানো না, একটু তেজস্বী, স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মারে। মুহূর্তের মাঝে নিজের চিরচেনা রূপে হেসে ওঠে। হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি, আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাই বুট জোড়া নিজের রুম পর্যন্ত আসতে আসতে খুলল। তারপর দুটো দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পেছন ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না, দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরল, ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তো কিছুই। গোসল শেষে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যাস শালা, বিয়ে মোটে একটাই করছি, চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই, তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল।
এমপির লোক। অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তার মুখে খুব বেশি বলার দরকার পড়েই না বলা চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতেই আধো আধো কথায় সব জানা বোঝা হয়ে যায়। জয় সপ্রতিভ হয়ে উঠল। কি বলছে? কিছু বলছে? উপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবদে? নিচে নামছিস কেন? নইলে উপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই। চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয় আনমনে নাক শিউরে মেঝের দিকে চোখ কুঁচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞেস করে, কুষ্টিয়া গেছিলেন আপনি? জয় চট করে তাকায়, অন্তুকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলল। বাবার মুড়ি টুড়ি হইছ নাকি? দাওয়ায় বসে কাবার কুত্তা খেদাও? অন্তু হাসে। সাধারণ জ্ঞান। আপনার মতো ধূর্ত লোকের ফোন দিয়ে আপনারই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন, সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল। না, তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেয়ে দিয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গেছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছিল, যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারায় বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করল, সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্যি তার নেই, তার বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতে ধরা যায়, তা বদলানোর জন্য যে সময় যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হলো রুম থেকে। রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার? কি হয়েছে বলতে চান না যখন আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বা চোখটা আজ কয়দিন খুব লাপাচ্ছে। লোকে বলে এটা অশুভ লক্ষণ। আপনি বিশ্বাস করেন? অন্তু হাসলো। করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আপনার আজ এমপির কাছে যাবার কথা, তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল, কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতের তালু দুটো দেখে অন্তু তাকিয়ে। জয় বলল, কে মেরেছে? দোলন স্যার। আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এপাশ ওপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবেই। সে শুধু এটুকু বুঝল, জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমে যাচ্ছে। লোকটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে নাকি আসলেই সে অন্তুকে বাঁচাতে চায় ভেবে পেল না। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়। তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে। জয় আমিরের মন বড় সিস্টার, কোনোদিন একবার তা জিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয় জয় আমির। তার দিল জিতে কেউ তার রুহুর ওপর অবধি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়, সব। এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষ ক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতো, শুধু যন্ত্রণা ছাড়া।